এটা আমার তড়িৎ বিশ্লেষণের 5 নম্বর বা 6 নম্বর ক্লাস। ঠিক আছে, জিঙ্কের পাতে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। ক্লাসটা 8-এর স্টুডেন্ট দেখবে, 10-এর স্টুডেন্ট দেখবে, আর 12-এর স্টুডেন্টরাও দেখবে। খুব সুন্দর, এই চারটা করো। উপর দিক থেকে জারণ বিক্রিয়া ভালো করে, উপর থেকে লিথিয়াম বা পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এরা জারণ ভালো করে, আর নিচ দিক থেকে এরা বিজারণ ভালো করে, মানে বিজারণ বিক্রিয়া ভালো করে। বাস এইটুকু, তার বেশি কিছু মনে রাখবে না। জারক বিজারক করতে যাও না, তাহলে মুশকিল পড়বে। উপর দিক থেকে এই বিক্রিয়াগুলো জারণ বিক্রিয়া ভালো হয়। আমরা জানি কোনো রাসায়নিক বিক্রিয়া থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তবে জারণ, আর যদি ইলেকট্রন ইন হয় তাহলে বিজারণ। ঠিক আছে, তো জিঙ্কের পাত মানে দুটোই জিঙ্কের পাত নিতে হচ্ছে। ইলেকট্রোড, অ্যানোড এবং ক্যাথোড দুটোই জিঙ্কের পাত। আর এখানে জল আছে, জলের সাথে কপার সালফেট মিক্স করা আছে। তাহলে আমি জল নিয়েছি একটা দ্রবণ মানে পদার্থ, আর একটা কপার সালফেট তুতে এখানে মিক্স করা আছে জলীয় দ্রবণ। এইখানে একটা জিঙ্কের পাত, দুটোই জিঙ্কের পাত। এখানেও একটা জিঙ্কের পাত নিয়েছি। ব্যাটারির পজিটিভ মেরুর সাথে যুক্ত করেছি এই জিঙ্কের পাত, আর নেগেটিভ মেরুর সাথে যুক্ত করেছি এই জিঙ্কের পাতকে। তার মানে এই জিঙ্কটা হয়ে গেল আমার এখন অ্যানোড, পজিটিভ মেরুর সাথে যুক্ত আছে, আর এই জিঙ্কের পাতটা হয়ে গেল ক্যাথোড। পুরো সিস্টেমটা হচ্ছে ভোল্টামিটার। সিসার পাত্র নেবে, কিংবা মাটির নেবে, কিংবা প্লাস্টিক, যাতে করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়েছি কপার সালফেট, জলীয় দ্রবণ জল নিয়েছি, তারা যেমন না রিয়েকশন করে পাত্রের সাথে, তারা শুধুমাত্র রিয়েকশন করবে ইলেকট্রোডের সাথে, অ্যানোড ক্যাথোডের সাথে করুক। এইটা পজিটিভ মেরুর সঙ্গে চার্জ করে দিয়েছি, মানে এর ইলেকট্রন কমে গেছে, এটা মনে রাখো। আর এইটা নেগেটিভ মেরুর সঙ্গে চার্জ করে দিয়েছি ব্যাটারির, ফলে ক্যাথোডে ইলেকট্রনের আধিক্য আছে। এইটুকু তোমাকে মনে রাখতে হবে। তড়িৎ বিশ্লেষণ পরপর ক্লাস দেখো, বুঝতে পেরে যাবে। এই ক্লাসটা ডাইরেক্ট দেখো, আমি সব বলছি, তাও বুঝতে পেরে যাবে। অনেক কেস আছে, গলিত নিতে পারি কপার সালফেট, তখন জল থাকবে না, শুধু কপার সালফেটই থাকবে। কিন্তু এখানে দ্রবীভূত নিচ্ছি, গলিত নিচ্ছি না। গলিত নিতে পারো তুমি, দ্রবীভূত নিতে পারো। চলো, এইটার ফার্স্ট কাজ হচ্ছে এই দুটোকে আয়নীয় বিশ্লেষণ করো। এইটা আমরা জানি হাইড্রোজেন প্লাস আর OH মাইনাস, এটা ফার্স্ট কাজ তোমার। বাকি ভাষা দিবে যে এই করা হলেও, বর্ণনা দিবে একটা যন্ত্রপাতি যা করলে, ফিটিং ফাটিং, ভোল্টামিটারের সিস্টেমটা বলবে পুরোটা। তারপরে তুমি যে রাসায়নিক দ্রব্য দুটো নিয়েছ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়, সেই দুটোকে আয়নীয় বিশ্লেষণ করবে। এটাকে আয়নীয় বিশ্লেষণ বলা হয়। তাহলে কপার ডবল প্লাস হচ্ছে, আর সালফেট মূলক হচ্ছে ডবল মাইনাস। এই গেল জলের আয়নীয় বিশ্লেষণ এবং কপার সালফেটের আয়নীয় বিশ্লেষণ। তার মানে দ্রবণে এটা হয়ে গেছে। তার মানে দ্রবণে 4টা আয়ন আছে, H প্লাস আয়ন আছে, OH মাইনাস আয়ন আছে, কপারের ধনাত্মক আয়ন আছে, সালফেটের ঋণাত্মক আয়ন আছে। এই 4টা আয়ন ঘোরাফেরা করছে দ্রবণে। এরপর আমরা জানি তড়িৎ বিশ্লেষণের সব কিছু আগে অ্যানোডে বিক্রিয়া করি আমরা। অ্যানোডে বিক্রিয়া ধ্যান দিবে। অ্যানোডে বিক্রিয়া, আচ্ছা, যে তড়িৎদ্বার নিয়েছি সেটা কি নিষ্ক্রিয় নিয়েছি? যদি প্লাটিনাম তড়িৎদ্বার নিই তাহলে নিষ্ক্রিয়, বা গ্রাফাইট তড়িৎদ্বার নিই তাহলে নিষ্ক্রিয়। বাকি ক্ষেত্রে সব সক্রিয় তড়িৎদ্বার। তাহলে জিঙ্ক একটা সক্রিয় তড়িৎদ্বার, তোমাকে ধ্যান দিতে হবে। তার মানে এইখানে এরপর OH মাইনাস আর SO4 মাইনাসগুলো চলে যাবে এই অ্যানোড পাতের দিকে। কি বলবে? আমাদের ইলেকট্রনটা নাও, আমরাকে মুক্ত করো পৃথিবী থেকে, দ্রবণ থেকে। আমাদের ইলেকট্রনটি নাও তুমি, আর দ্রবণ থেকে। তখন তোমার তো ইলেকট্রনের ক্রাইসিস আছে, এরা আকর্ষিত হবে অ্যানোড পাত্রের দিকে। কিন্তু অ্যানোড পাত্রের তো জিঙ্ক আছে, সেই জিঙ্কটাও তো দ্রবণে আসতে পারে ইলেকট্রন দিয়ে মাদারকে। কথা বোঝার চেষ্টা করবে। জিঙ্কের পাতের সব ইলেকট্রন তো একসাথে আসবে না, তাহলে তো জিঙ্কের পাত্র ক্ষয় হয়ে যাবে। কিছু কিছু জিঙ্কের আয়ন দ্রবণে চলে আসবে, ইলেকট্রন দিয়ে দিবে মাদারকে। তাহলে অ্যানোডের ইলেকট্রন পাওয়ার 3টা সোর্স আছে। ও OH মাইনাস থেকে নিতে পারে ইলেকট্রন। অ্যানোড মোট কথা ইলেকট্রন তো নেবেই, এটা মনে রাখো। অ্যানোড ইলেকট্রন নেবেই। অ্যানোডে ইলেকট্রনের ঘাটতি আছে। অ্যানোড ইলেকট্রন কার কার কাছ থেকে নিতে পারে? অপশান কি আছে ওর? OH এর কাছ থেকে নিতে পারে, সালফেটের কাছ থেকে নিতে পারে, আর জিঙ্ক নিজেও ইলেকট্রন ছাড়িয়ে নিয়ে আসতে পারে, শহীদ হতে পারে। ও ইলেকট্রন ছাড়িয়ে দিয়ে দ্রবণে চলে আসতে পারে, এটাকে শহীদ হওয়া বলা হয়। এটা অন্য সিস্টেম। নিজের ইলেকট্রনটাকে ছাড়িয়ে দিবে পাত্রে, মানে অ্যানোডে, দ্রবণে ছাড়িবে না, নিজে আসবে, ইলেকট্রনটা পাতে ছেড়ে আসবে। এইটা তুমি দেন দাও। ইলেকট্রন এই পাতটা নেবে, অ্যানোড পাত ইলেকট্রন নেবে।
দ্রবণ কোনোদিন ইলেকট্রন নেবে না, কথা বুঝছো? দ্রবণের এই ভাবনাটাই বিশ্রী ভাবনা। অ্যানোডে বিক্রিয়া। তাহলে এইবার তুমি লিস্টে চলে যাও, তালিকাতে চলে যাও। এই তালিকাটি তোমাকে মুখস্থ করতে হবে। যে যত জলদি মুখস্থ করবে সে তত ট্যালেন্ট স্টুডেন্ট। ক্লাস 12-এ তাছাড়া তুমি বিক্রিয়া করতে পারবে না। দেখো জিঙ্ক আছে এইখানে, আর কে আছে? সালফেট আছে এইখানে, আর কে আছে? OH। এই তিনজনের কম্পিটিশন হচ্ছে, কে জিতবে? উপর দিক থেকে জারণ বিক্রিয়া বেশি হয়, আগেই বলেছি, তাহলে জিঙ্ক জিতবে। অ্যানোডে তো জারণ হয়, অ্যানোডে জারণ হয়, মাথায় রাখো। অ্যানোড পজিটিভ মেরুর সাথে যুক্ত করা হয়, অ্যানোড নাম বটে, আর অক্সিডেশন হয়, পাও কোড। তাহলে জিঙ্কের পাত্রটা ইলেকট্রন ছাড়িয়ে দিবে। এই বিক্রিয়াটা লিখে প্র্যাকটিস করতে হবে, নাহলে ছাত্রছাত্রী বুঝার পরেও ভুল করে। হয়ে যাবে কি ওইদিকে Zn প্লাস প্লাস, দুটো ইলেকট্রন ছাড়িয়ে দিবে, Zn প্লাস প্লাস। তাহলে Zn প্লাস প্লাস দ্রবণে চলে আসবে, আর এই ইলেকট্রনটা পাতে ছাড়িয়ে দিবে। কথা বুঝো, এই জিঙ্কের অ্যানোড পাতে ছাড়িয়ে দিবে। অ্যানোড পাতে ইলেকট্রনটা নিয়ে ওদিকে চালাই দিবে, সে যা করবে করবে, আমার দেখার দরকার নেই। মোট কথা পাতকে ইলেকট্রন দিচ্ছে। জিঙ্ক প্লাস আয়নগুলো কোথায় চলে এসছে? দ্রবণে চলে এলো। চলো ক্যাথোডে বিক্রিয়া। ক্যাথোডে বিক্রিয়া এবারে বুঝবে। ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোড পাত ইলেকট্রন দিতে চাইছে, ওর অনেক ইলেকট্রন নিজেরই এসে ও দিতে চাইছে। কে নিবে ইলেকট্রন? কে নিবে ইলেকট্রন? ডাকছে, দোকান বটেও, ইলেকট্রনের দোকান। ইলেকট্রন যেই ইলেকট্রন নিবে ডাক শুনিছে, দুজন তো খুব আগ্রহী। কে? H প্লাস তো ইলেকট্রন নিতে চায়, কপার প্লাসও নিতে চায়, আর দেখো এখন তো জিঙ্ক প্লাসও চলে এসছে দ্রবণে। অ্যানোডে বিক্রিয়া প্রথমে করতে হয় সবসময় তড়িৎ বিশ্লেষণে। তাহলে বলো জিঙ্ক পাতও চলে এসছে, তাহলে এখানে তিনজন প্লাস আয়ন কম্পিটিশন করবে। কোথায় চলে যাবে ওরা? ক্যাথোড পাতের দিকে। ক্যাথোড পাতের দিকে যাই পরে কি বলবে? H প্লাস কি বলবে? আমাকে দাও ইলেকট্রন। কপার মাইনাস বলবে আমাকে দাও। জিঙ্ক প্লাসও বলবে আমাকে দাও। কপার প্লাস বটে, ডবল প্লাস। তাহলে জিঙ্ক ডবল প্লাস, কপার ডবল প্লাস, H প্লাস, তিনজন ধনাত্মক আয়ন চলে যাবে ক্যাথোডের দিকে। আকর্ষণ হবে ওরা, ক্যাথোডে যেহেতু ইলেকট্রনের বাড়তি আছে। আবার বলছি অ্যানোডে ইলেকট্রনের ঘাটতি থাকে, এখন আর ঘাটতি নেই, অ্যানোডে তো ইলেকট্রন পাইয়ে গেল জিঙ্কের কাছ থেকে। আবার বলছে এই তিনজনকেই ইলেকট্রন দেবে নেই, ও দেবে একজনকে। ইলেকট্রন দেয়া মানে কি? বিজারণ। তাহলে ক্যাথোডে তো বিজারণ হয়, তাহলে এবারে বিজারণ বিভব দেখতে হবে আমার কার বেশি। চলো নিচ থেকে আবার টচ মারো, দেখো কপার এইখানে উপস্থিত, কপারকে পাইছি খুঁজে আমি। এই লিস্টে তুমি হাইড্রোজেন খুঁজো, হাইড্রোজেন এইখানে আছে কপারের থেকে উপরে। এই লিস্টে তুমি জিঙ্ক খুঁজো, তাহলে জিঙ্কও উপরে আসে। তাহলে বিজারণ বিভব কার বেশি হবে? কপারের। আরেকটা কথা মাথায় রাখো, কপার সালফেট দ্রবণও দেওয়া ছিল, কপার অধিক্য ছিল, তাহলে কপার বিজারণ বিভব নিজ দিক থেকে হাইস্ট হয়। সব থেকে বেশি বিজারণ বিক্রিয়া করতে পারে ফ্লোরিন, তারপরে সালফেট। কিন্তু এখানে কপার করিবে, এখানে তো সালফেটমূলক তো আছে, কিন্তু সালফেটমূলক তো এখানে বিজারণ করতে যাবে না, ও তো ঋণাত্মক ছিল। সালফেট ধনাত্মক তো হবার কোনো চান্স নেই, ঋণাত্মক হলে তো অ্যানোডে যাবে। কথা বুঝে এসছো? তাহলে কপার এবারে চলে যাবে এখানে, কপার যাই পরে ইলেকট্রন নিবে দুটা। আবার বলছে অ্যানোড যটা ইলেকট্রন ছাড়বে ক্যাথোড তটা ইলেকট্রন নিবে, নিয়ে হয়ে যাবে কপার। এটা ডবল প্লাস ছিল, ধ্যান দিবে, হয়ে গেল ধাতব কপার। এইখানে জিঙ্ক ছিল পরমাণু, হয়েছে আয়ন ইলেকট্রন ছাড়িয়ে, আর এখানে কপার নিজে আয়ন ছিল। এই যে কপার আয়নটা, জিঙ্ক তো কোনো আয়ন ছিল না প্রথমে, জিঙ্ক পাত ছিল। জিঙ্ক পাত ইলেকট্রন ছেড়ে দিচ্ছে নিজের পাতকে, মাদারকে, আয়ন রূপে দ্রবণে আসছিল। কিন্তু এখানে দ্রবণেই থাকতে হবে চিরকাল, কারণ এখানে আবার কপার প্লাস দিচ্ছে। কপার প্লাস বিজারণ বিক্রিয়া ভালো করে এই তিনটার থেকে। দেখো জিঙ্ক ডবল প্লাস, হাইড্রোজেন প্লাস, কপার ডবল প্লাস। তুমি প্লাস মাইনাস বুঝাই নেবে যখন যখন দরকার। এটা প্লাস হয়, জিঙ্ক ডবল প্লাস, হাইড্রোজেন প্লাস, কপার ডবল প্লাস, SO4 2 মাইনাস, নাইট্রেট 1 মাইনাস, এগুলো লিখে নিতে হয়, ঠিক আছে? তাহলে বলো কপার পাত্র কোথায় যাবে? আরে জিঙ্কের উপরে জমবে কপার, কিংবা দ্রবণে পড়ে যাবে, সেটাও হতে পারে, আমার দেখার দরকার নেই। তাহলে দ্রবণে দেখো H প্লাস আয়নটা বাড়িছে, H প্লাস আয়ন কেউ নিল না। তাহলে দ্রবণে যদি H প্লাস আয়ন বাড়ে, দ্রবণটা অ্যাসিড হবে, এটা মাথায় রাখবে। এইটা প্রশ্ন দিবে যে দ্রবণটা কি হবে শেষে, দ্রবণটা অ্যাসিডিটি বাড়িবে। যদি কোনোদিন H প্লাস উৎপন্ন হয় এবং কেউ নেই না H প্লাসকে, তাহলে তুমি দ্রবণটা অ্যাসিডিটি হবে, কিংবা OH-এর সাথে বিক্রিয়া করে দ্রবণটা জলও হয়ে যেতে পারে, কারণ OH-এও তো কেউ নেই না। তাহলে একটা জিঙ্ক, এই যে জিঙ্কটা সালফেটটা জিঙ্ক সালফেট তৈরি করতে পারে। তাহলে জিঙ্ক সালফেট যেটা আছে সেটা একটু ক্ষারীয় বটে,
তাহলে সেটা দ্রবণটা ক্ষারীয় হবে বলতে পারো, কারণ এইচ প্লাস আয়ন দিবে, কিন্তু এইচ প্লাস আয়নগুলো তো আবার OH মাইনাসও আছে, জল হয়ে যাবে পুনরায় ঘুরিয়ে, কিন্তু জিঙ্ক সালফেট দ্রবণটা একটু ক্ষারীয় আকার ধারণ করবে, সেটা পরে আয়নিত হবে। এটা এখন লেখার দরকার নেই, এটা প্রশ্ন দিবে না। তুমি অ্যানোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়ার দিকে ধ্যান দাও। আশা করি বুঝে গেছো। প্রচুর প্র্যাকটিস করো, প্রচুর প্র্যাকটিস করো। তোমরাকে আমি এবারে দিচ্ছি বাড়ির কাজ, এটা ঘরে করবে সবাই। এই দিকটাতে নেবে লোহা ক্যাথোডে, অ্যানোডে নেবে জিঙ্ক। কি বললাম? অ্যানোডে জিঙ্ক, ক্যাথোডে লোহা, আর জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ নেবে। জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ নিয়ে তড়িৎ বিশ্লেষণ করবে। দেখবে এখানে একটা দারুণ জিনিস হবে, জিআই লোহা, তুমি গ্যালভানাইজেশন লোহা আছে না, ওটা তৈরি হবে এখানে। কারণ এখানে দেখো কপার 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 জমবে জিঙ্কের গায়ে, জিঙ্কের উপর কপারের প্রলেপ পড়ে যাবে, এটাই প্রলেপ, তড়িৎ লেপন হচ্ছে এটা। তেমনি এইখানে লোহা ক্যাথোডে দেবো, তো দেখবে এই দিক থেকে জিঙ্কগুলো আইসি পরে এখানে জয়েন্ট হয়ে যাবে। কী করে হবে সেটা তুমি ডিসকাস করবে ক্যাথোড অ্যানোড বিক্রিয়া করে। কি বললাম? অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে নেবে জিঙ্ক পাত্র, ক্যাথোডে নেবে লোহার পাত্র, বাকি তড়িৎ বিশ্লেষ্য রূপে নেবে জিঙ্ক সালফেট জলীয় দ্রবণ। জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ, গলিত জিঙ্ক সালফেট না। এইটা তড়িৎ বিশ্লেষণটা তোমরা বাড়িতে HW আমাকে করে দেখাবে, সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেখাবে যারা ইউটিউব থেকে দেখছো। ওকে।